This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবসের মুখে বড়সড় নাশকতার ছক বানচাল করা হলো। জলন্ধর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আরডিএক্স বোমা তৈরির সামগ্রী। মুম্বাই আর দিল্লির বুকে বড় নাশকতা রুখল জলন্ধর পুলিশ এবং কাউন্টার ইন্টেলিজেন্স। জলন্ধরে বাজেয়াপ্ত প্রায় 1 কেজি 300 গ্রাম আরডিএক্স, টাইম মেশিন, বেশ কিছু লোহার বিয়ারিং, বোমা তৈরির সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে সাংকেতিক শব্দে লেখা বেশ কিছু নথিও। যে কাগজপত্র উদ্ধার হয়েছে তাতে দিল্লি আর মুম্বাই সম্পর্কিত কিছু তথ্য আছে বলেই সূত্রের খবর। আগামী কয়েক সপ্তাহ পরই ভারতের স্বাধীনতা দিবস, আর তার ঠিক আগেই মুম্বাই এবং দিল্লিতে কি বড়সড় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গিরা? কারণ জলন্ধর গ্রামীণ পুলিশ এবং পাঞ্জাবের কাউন্টার ইন্টেলিজেন্সের গোয়েন্দারা উদ্ধার করলো বিপুল পরিমাণ আরডিএক্স। প্রায় 1 কেজি 300 গ্রাম আরডিএক্স উদ্ধার হয়েছে জলন্ধরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে। জলন্ধর পুলিশ সূত্রে খবর, সীমান্ত থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে একটি পরিত্যক্ত বাড়িতে গত 2 দিন ধরে একটি বাক্স পড়েছিল, যা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে ওই বাক্স থেকে প্রায় 1 কেজি 300 গ্রামের মতো আরডিএক্স উদ্ধার করেছে। এছাড়া উদ্ধার হয়েছে বোমা তৈরির নানান উপকরণ, টাইম মেশিন এবং সাংকেতিক শব্দওয়ালা কয়েকটি নোটপ্যাড, যার মধ্যে দিল্লি মুম্বাই নিয়েও বেশ কিছু তথ্য লেখা রয়েছে, যা দেখেই মূলত বিশেষজ্ঞরা মনে করছে যে দিল্লি এবং মুম্বাইতে কোনো বড়সড় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল জঙ্গিদের তরফে। কোথা থেকে এলো, সীমান্ত দিয়ে ঢুকলো, রাস্তা দিয়ে ঢুকলো, মূলত সিসিটিভিগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং কোন রাস্তা দিয়ে এসছে সেটা মূলত খতিয়ে দেখা হচ্ছে বলে জলন্ধর গ্রামীণ পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা। পরীক্ষা ব্যবস্থায় আরো সংস্কারের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। নতুন কঠোর আইন আনার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। প্রশ্ন ফাঁসে রুখতে কাল লোকসভায় বিল পেশের ঠিক আগে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে কঠোর বিল আনছে কেন্দ্র। সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ করবে মোদী সরকার। তার আগে পরীক্ষা ব্যবস্থায় আরও সংস্কারের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। বিল আইনে পরিণত হলে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার সংস্থান। পরবর্তী 3 মাসের মধ্যে শেষ করতে হবে মামলার ট্রায়াল। 5 মাসের মধ্যে শেষ করতে হবে প্রক্রিয়া। প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा। অন্যদিকে সিজেপি আন্দোলন প্রত্যাহার করায় কার্যত বিপাকে বিরোধীরা। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও সংসদ অচল রাখতে মরিয়া বিরোধীরা। সোমবার প্রশ্নফাঁস সংক্রান্ত বিল পেশের সময় হট্টগোলের ছক। পূর্বদের কাছে মোদি অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে সরব হতে পারে ইন্ডিয়া জোট। Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized in attack. যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে, বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? অন্যদিকে ঘুঁটি সাজাচ্ছে এনডিএও। ইউপিএ জমানা ও কংগ্রেস শাসিত রাজ্যে প্রশ্ন ফাঁসের খতিয়ান তুলে ধরে আক্রমণ সারাতে পারেন বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ধর্মতলায় আন্দোলনে অশান্তি, সাংবাদিক নিগ্রহ, পরপর জালে তৃণমূল কংগ্রেসের কর্মী।
সবাই জানে তৃণমূল জামাত মৌলবাদীদের দল। এই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আইনের শাসনের মধ্যে দিয়ে গুন্ডাদের দমন করব, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মতলায় গুন্ডামিতে নাম না করে তৃণমূলকে নিশানা করেছে ককরোচ জনতা পার্টিও। ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামি, দাদাগিরি, সাংবাদিকদের বেদম মার। উস্কানিতে আরও স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। মোহাম্মদ আজাদ থেকে শুরু করে মোহাম্মদ আফরোজ। নিট প্রতিবাদে ছাত্রদের মিছিলে অশান্তির ঘটনায় একের পর এক তৃণমূল কর্মী গ্রেপ্তার। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরিয়ে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি বিদেশি শক্তি বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন তাদের। সাংবাদিক পিটিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার মোহাম্মদ আফরোজ। মেটিয়াবুরুজের রাজাবাগানের বাসিন্দা আফরোজের তৃণমূল যোগ স্পষ্ট। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গেও রয়েছে অভিযুক্ত আফরোজের ছবি। এমনকি অস্ত্র হাতে তৃণমূল কর্মী আফরোজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আফরোজকে চেনেন না বলেই দাবি করেছেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক। আমি তো আফরোজকে চিনিই না, এবং আমি ইলেকশনে প্রায় 1 লাখ মতো ভোটে জিতেছি। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, তারা সাপোর্টার হিসেবে হয়তো আমার সঙ্গে বাসে দেখা যেতে পারে। মিছিলে হামলা চালানো ধৃত মোহাম্মদ আজাদেরও তৃণমূল যোগ সামনে এসেছে। 135 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুবিনা নাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই আজাদ। এলাকায় তৃণমূলের বেশ কিছু কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে ধর্মতলায় গুন্ডামিতে নাম না করে তৃণমূলকে নিশানা ককরোচ জনতা পার্টির। যারা এই আনরেস্ট তৈরি করেছিল আগের দিন, তারা আমাদের কেউ নয় যে এই ভ্যান্ডালিজমকে আমরা সাপোর্ট করি না। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, তাদের সঙ্গে প্রাক্তন বিধায়ক কাউন্সিলরদের ছবি দেখা যাচ্ছে। সাংবাদিক পেটানোয় মিলেছে কংগ্রেস যোগ। ধৃতদের মধ্যে খালেদ রেজা ওরফে রিঙ্কু কংগ্রেস কর্মী বলে খবর। সাংবাদিকদের হেনস্থা কোনোভাবেই কংগ্রেস সমর্থন করে না, জানালেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। কংগ্রেসের সমর্থক যে কেউ হতে পারে, কেউ ভালোবেসে কংগ্রেস করতেই পারেন। তাই বলে আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে রিপোর্টার মানে অর্থাৎ প্রেস মিডিয়ার যারা মানুষরা রয়েছেন তাদের উপরে আক্রমণ করাটা, এটা তো কংগ্রেস সমর্থন করে না। প্রতিবাদের নামে ধর্মতলায় গুন্ডামি, সাংবাদিকদের মারধরে অভিযুক্তদের জালে তুলেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকাতে কি কারো নির্দেশে হামলা? নেপথ্যে কি বড় কোনো মাথা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিট ইস্যুতে কলকাতায় বামেদের আন্দোলনকে কড়া আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। কমিউনিস্টদের দেশ বিরোধী বলে নিশানা করলেন। এরা দেশকে টুকরো করতে চায়। দেশকে টুকরো করতে চাইলে কেউ যেন সুস্থ অবস্থায় ফিরতে না পারে। পুলিশকে এই পরামর্শ বিজেপির রাজ্য সভাপতির। কলকাতায় দাঁড়িয়ে আজাদি স্লোগান নয়, কার্গিল বিজয় দিবসে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি। যারা এই স্লোগান দেবেন তাদের সরকারি হাসপাতাল ঘুরে ফিরতে হবে, এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। ভারতকে যে টুকরো করতে চাইবে তাকে টুকরোই করে দেওয়া উচিত, তাকে জেলে ভরা উচিত, তার বিরুদ্ধে নিদারুণ ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের কথা বলা ঠিক না। যারা এই ধরনের দেশ বিরোধী স্লোগান যারা দেবে, তাদের বিরুদ্ধে আইনে কড়া ব্যবস্থা হোক, কিন্তু তার জন্য তাদের হাসপাতালে পাঠানো হোক, এটা তো অ্যানার্কি। মানে এটা 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 কি করে হতে পারে? মানে আপনি আপনার অপছন্দের স্লোগান, খারাপ স্লোগান আমরাও অপছন্দ করি, কিন্তু তাকে মারার বিধান আমি দিতে পারি না। শিয়ালদা থেকে ধর্মতলা শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলো। মিছিল নিয়ে আপত্তি করেনি রাজ্য সরকার, তবে দেশবিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ, স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও।
कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল হয় কলকাতার রাজপথ। শোনা যায় কাশ্মীর মাঙ্গে আজাদির মতো স্লোগান। রবিবার বিটি রোডে কার্গিল যুদ্ধের শহীদ কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন শ্রমিক ভট্টাচার্য। সেখানে ধর্মতলার ছাত্র যুব মিছিলের প্রসঙ্গ টেনে তিনি বামেদের নিশানা করেন। মনে করিয়ে দেন, রাজ্যে এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাসী সরকার চলছে। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আপনি একদিন বলবেন যে কমিউনিস্টরা, জ্যোতি বসুরা রাজনৈতিক বিরোধ ভুলে গিয়ে দেশের স্বার্থে, বাংলার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে একযোগে ভোট দিয়েছিল আইনসভায়। আবার সেই আপনি আবার দুদিন পরে এসে বলবেন যে জ্যোতি বসুর পার্টি দেশদ্রোহী পার্টি, কমিউনিস্টরা দেশদ্রোহী। গত শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, দোষীদের কাউকে ছাড়া হবে না। এর 24 ঘন্টার মধ্যেই নতুন গুন্ডা দমন আইনে মামলা রুজু হয়, ধরপাকড় শুরু করে পুলিশ। প্রশাসনের সেই জিরো টলারেন্সের কথাই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও আইন ভাঙলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলমেট ছাড়াই স্কুটারে চড়ে এবং বেশ খানিকটা পথ গিয়ে তিনি কিন্তু এক প্রকার বিতর্কের মুখে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শুনতে পাওয়া যেত সেফ ড্রাইভ, সেভ লাইফ। তিনি হেলমেট ছাড়া স্কুটার ভ্রমণ করলেন, বিতর্ক বাড়ল। পুলিশকেই ধাক্কা মারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পুলিশ মন্ত্রী। শনিবার নিট ইস্যুতে প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার অনুমতি ছাড়াই। পার্ক সার্কাসের পদ্মপুকুরে মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। হাইকোর্টেও অনুমতি না মেলায় পুলিশ এগোতে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, অন্য দলকে অনুমতি দেওয়া হলে কেন তারা পাচ্ছেন না? এরই মধ্যে এক পুলিশ কর্মীকে ধাক্কা দিতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। রাজ্য পুলিশ অন্য দলকে প্রতিবাদী কর্মসূচি নেওয়ার পারমিশন দিচ্ছে, প্রমোট করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে হ্যারাস করছে, করতে দিচ্ছে না। এখানেই বিতর্কের শেষ নয়। যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দিতেন, তিনি এখন ট্রাফিক আইন ভাঙছেন। সেফ ড্রাইভ সেভ লাইফটা উনি ট্রাফিকের ক্ষেত্রে বলতেন, কিন্তু সেটা দেখা যেত যে ওনার দলের এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, আমলারা ওই 15 বছর সেফ ড্রাইভ সেভ লাইফ করে বেরিয়ে গেছে, মানে কোনো কাজ করেনি, শুধু নিজেকে বাঁচিয়ে ওই সেফ ড্রাইভ সেভ লাইফ জীবন বাঁচিয়ে চলে গেছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ কেস করেছেন তো, সর্বপ্রথম সেই জিনিসটা আগে জানুন। আমি দেখছিলাম একটা হাই প্রোফাইল হাই সিসি বাইক উনি চালাচ্ছিলেন ইকো পার্কের বুকে হেলমেট ছাড়া, এবং তার আশেপাশে বিভিন্ন লোকজন দৌড়াচ্ছিল। শনিবার হেলমেট ছাড়াই স্কুটারে চড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কুটার চালাচ্ছিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী, আর সেই স্কুটারের মালিক তিলজলার মুস্তাক আহমেদ। তার বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে, এটা আমার চিন্তা। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে জরিমানা দিতে হতে পারে স্কুটারের মালিককে। মোটর ভেহিকেল আইনের 128 ধারায় হতে পারে 1000 টাকা ফাইন। মালিকের অনুমোদন যদি না থাকে তাহলে স্কুটার চালানোয় ফাইন হতে পারে চালকেরও। মোটর ভেহিকেল আইনের 197 ধারায় 5000 টাকা ফাইন দিতে হতে পারে তৃণমূলের উপাসনা চৌধুরীকে। লাইসেন্স না থাকলে উপাসনাকে গ্রেফতারও করতে পারে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জিনিস নিজের দায়িত্বে রাখার মতো রেল লাইন পেরোনোর সময় প্রাণের দায়িত্ব যেন নিজের হয়ে দাঁড়িয়েছে। এটাই এখন অলিখিত নিয়ম। কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষের নিজের কোনো হুঁশ নেই, মানে রেলগেট পড়ে গিয়েছে তবুও যাওয়ার তারা, আর কোথাও কোথাও রেলগেটের নামগন্ধ পর্যন্ত নেই। চরম অসচেতনতা। তারকেশ্বর শহরের মধ্যে তিনটে রেলগেট প্রহরীবিহীন, সেখানে ঝুঁকি নিয়েই অবাধে যাতায়াত চলে। সমস্যা হলো অটোমেটিক সিস্টেমের কারণে আপ বা ডাউন ট্রেন যাতায়াতের সময় শহরে 3 জায়গায় 3টে গেটই একসাথে পড়ে যায় এবং পরে তা একসঙ্গেই তোলা হয়, ফলে সব দিকে ভোগান্তি।
আমাদের হাফ টাইমটাই কেটে যায় রেলগেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একসাথে 3টে রেলগেট একসঙ্গে পড়ে, যাতে করে টাইমটা নষ্ট হয় এখানে। 8 ঘন্টা 40 মিনিট তো কোনো কথা যাবে না, আপ ডাউন এভাবে আটকে থাকলে খুব অসুবিধার মধ্যেই পড়ে। যদি আপনার ফ্লাইওভার হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, অনেক মানে এই দুর্ঘটনার অনেক ঝুঁকি কমবে। সমস্যা অনেক। এই মাসে যা বেড়েছে আরো কয়েক গুণ, কারণ তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। শ্রাবণ মাসে কিন্তু ইতিমধ্যেই মেলা শুরু হয়েছে এবং এই মেলাকে কেন্দ্র করে লাখো লাখো ভক্তের সমাগম হয়। সেখানেও কিন্তু এই রেলগেটে সেই সময় যদিও পুলিশের ব্যবস্থা থাকে, কিন্তু তা ক্ষেত্রেও দেখা যায় যে ঝুঁকি নিয়ে পারাপার করেন অনেকেই, যার ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। ঝুঁকি আশঙ্কাকে সঙ্গী করে রেলগেট পেরোনো চলছে। রুটিন একটাই, প্রশ্ন হলো দেখার দায় কার? এখানে তো তাও রেলগেট ছিল, কিন্তু এমনও রেলপথ রয়েছে যেখানে কিছুই নেই। তেমনই একটি উদাহরণ বাঁকুড়ার ভাদুল রেলগেট। বাঁকুড়া থেকে মশাগ্রাম লাইনে এমনিতেই ট্রেন চলাচল করে হাতে গোনা, কিন্তু তার মধ্যেও বড় মাথা ব্যথার কারণ এই রেলগেট। কারণ এখানে গেটও নেই, কোনো পাহারাও নেই, কোনো গার্ড নেই, রেলের কোনো ব্যবস্থা নেই, কোনো নিরাপত্তারক্ষী রাখা হয়নি যে মানুষকে পারাপার করতে। ওটাই ঝুঁকি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। ছাত্র ছাত্রী সমস্ত লোক এই দিক দিয়ে বেরায়, পেশেন্ট সমস্ত কিছু এই দিক দিয়েই যায়, কোন দিকে যাবে না? আন্ডারপাস তৈরি হচ্ছে, কিন্তু কাজ কবে শেষ হবে এ প্রশ্নই ঘুরছে সবার মুখে। এটা নিয়ে আমাদের নজরে রয়েছে, আমরা যত দ্রুত সম্ভব ময়রাবান আন্ডারপাস যে কাজটা এটা কমপ্লিট হয়ে গেলেই এটা ওই দিকে আর কোনো যাওয়া আসার কোনো রাস্তা থাকবে না, রাস্তাটা ময়রাবান আন্ডারপাস হয়ে ঘুরে যাবে। সমস্যা বহুদিনের, এবার দ্রুত সমাধান হোক, এটুকুই দাবি এলাকার মানুষের। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত কেই বাঁচায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যে পুজোয় তিনি ছিলেন শেষ কথা, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু উচ্চবাচ্য করলেন না। শ্রীরামপুরের 5 এবং 6 পল্লীর পুজোর উদ্বোধন হয়ে গেল। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাই খুঁটি পুজো করলেন। শ্রীরামপুরের সাংসদ তিনি একেবারে তাঁর পুজো থেকে অলমোস্ট আউট। এখানে হাউ হাউ করে কান্নাকাটি, সেই সব নাটকবাজি চলবে না। নিষ্ঠাভাবে পুজো হবে, আড়ম্বর হতে ছোট হতে পারে। শ্রীরামপুরে কল্যাণের পুজো এবার দখল। বিজেপি নেতাদের উপস্থিতিতে হলো খুঁটি পুজো। শ্রীরামপুরে RMS মাঠে 5 ও 6 পল্লীর পুজো দেখল পালাবদল। আয়োজকদের দাবি, এবার পুজো নিয়ে উদ্যোগী দেখাননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বছর রথযাত্রার দিন ঢাক ঢোল পিটিয়ে হতো খুঁটি পুজো। পুজোর বাজেট ছুঁয়ে যেত কোটি টাকায়। এলাকাবাসীর দাবি, এতদিন পুজোর সভাপতি থাকা কল্যাণ পুজো নিয়ে আগ্রহ দেখাননি, সেই শূন্যতা ঢাকলো। উল্টো রথের দিন খুঁটি পুজো সেরে ফেলা হলো। যদিও বিজেপি নেতাদের দাবি, দখলদারি নয়, পুজো যাতে বন্ধ না হয় তার জন্য তাঁরা এগিয়ে এসেছেন। যেহেতু তারা পুজোটা ছেড়ে দিয়েছে, মাননীয় সাংসদ ওর মধ্যে এখন নেই, উনি করছেন না, তো পুজো তো বন্ধ হতে পারে না। আমরা তো পুজো সংস্কৃতিটা রাখবো। সেই পুজোর জন্য ওরা আমাকে যদি ডাকে আগামী দিনে, আমায় যদি মনে করে যে ওদের সঙ্গে থাকা দরকার আছে, আমি যাব। ব্যবসায়ীদের সাথে নিয়ে এলাকার যে বাসিন্দা আছে তাদের উদ্যোগে আমরা সবাই মিলে একসঙ্গে এই পুজোটা করতে চাইছি। এবার পুজো নিয়ে কল্যাণের তাপ উত্তাপ না দেখে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতারা। তিনি এসে পুজো দিন, পুজোয় বসুন, আমাদের কোনো অসুবিধা নেই। অতীতে যারা পুজো করছে তাদের অনেক বড় বড় ব্যাপার ছিল, আমরা তো সেই গোলাবাজিতে বিশ্বাসই করি না। কল্যাণের পুজোর সম্পাদক ছিলেন শ্রীরামপুরের দাপুটের তৃণমূল নেতা সন্তোষ সিং। সেই সন্তোষ এখন কল্যাণের ঘর ছেড়ে ঋতব্রত শিবিরে। পুজো হাতছাড়া হয়ে গেলেও মাথা ব্যথা নেই তৃণমূল নেতার। বিজেপি তৃণমূল মা ভাগ হয় নাই, পুজো তো আবার পাল্টা হয়। মা কি আর এর আর ওর হয়? শ্রীরামপুরে 5 ও 6 পল্লীর পুজোর ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই। পুজো হচ্ছে, সেই সঙ্গে কল্যাণ যোগও ইতিহাস হয়ে গেল। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। দিনে দুপুরে কেলেঘাই চুরি, নদীর বুক থেকে ফাঁকা হয়ে যাচ্ছে মাটি।
দিনে দুপুরে তৈরি হয়ে গেছে বেআইনি ভেড়ি, ইটভাটা। এই মাটি চুরি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। বাংলা প্রবাদ পুকুর চুরি, বাস্তবে নমুনাও দেখেছেন অনেক, কিন্তু তা বলে দিনে দুপুরে নদী চুরি? হ্যাঁ, ঠিকই শুনছেন, এবং সেটা দেখুন। চুরে যাচ্ছে কেলেঘাই। নদীর বুক ফাঁকা করে কাটা হচ্ছে মাটি, গজিয়ে উঠেছে একাধিক বেআইনি ইট ভাটা, এমনকি মাটি কেটে তৈরি হয়েছে ভেরিও। প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিধানসভার আশেপাশে তৃণমূল আমলে ছিল এটাই নাকি দস্তুর। প্রশাসনের নাকের ডগায় নদী চুরি এতদিন হলো কিভাবে? ইলিগাল ভাবে যে ইটভাটাগুলো হয়েছে, এই দুপাশে মাটি কাটা হয়ে আছে। আপনারা দেখুন, ওই বড় জোর হয়তো 50 ফুট জায়গায় জল যাবার মতো আছে। ওইদিকে কপালেশ্বরের কাছে দেখুন, বা এই দিকটা দেখুন, সব বড় বড় মাছের ঝিল আছে। তাহলে এই ঝিলগুলো করার জন্য অবৈধভাবে তাহলে জলটা তো এখানে আটকে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া কেলেঘাই নদী পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। সেখানেই মাটি চুরি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন শান্তনু প্রামাণিক। বর্ষাকালে বারে বারে কেলেঘাই নদীর ভাঙন, সাধারণ জনজীবন ব্যাহত হয়। আমাদের জল ঢুকে যায় ভগবানপুর, চণ্ডীপুর, সবং, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রতি বছরই বন্যা হয়। সরকারের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না। আমরা জানি আগে বন্ধ তারপরে বন্ধ, তাই যেহেতু বর্ষাকাল আগে ভাগেই আমরা দেখে যাচ্ছি কী পরিষেবা মানে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। বর্ষাকাল এলে কেলেঘাইয়ের প্লাবনের আতঙ্কে থাকেন দুই মেদিনীপুরের সবং, ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুরের কয়েক লক্ষ মানুষ। প্রকৃতির সঙ্গে ছেলে খেলার এটাই নির্মম ফল। মাটি মাফিয়ার মুনাফার লোভে নদীর পার ক্রমশ ছোট হচ্ছে। রাজ্যে পালা বদল হয়েছে। মন্ত্রীর দাবি, কেলেঘাইকে ফাঁকা করে দেওয়ার দিন শেষ। তাতেই আশা জাগছে নদী পারের বাসিন্দাদের। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কাজের নামে অকাজ, ঠিক এটাই হয়েছে ঝাড়গ্রামের রাজদহ আর বাঁশগড় এলাকায়। এই দুই এলাকার মাঝে ব্রিজ তৈরি হয়েও হয়নি। 5 বছর ধরে তা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছেন ওরাতেই গলদ ছিল, তারই মাশুল দিতে হচ্ছে। ওরগোন্দা থেকে ভেলাইডিহা প্রায় 7.5 কিলোমিটার রাস্তা। মাঝে রাজদহ ও বাঁশগড়ের মধ্যে নদীতে সেতুর হাল ঠিক এটাই। পুরো তৈরি হয়নি, যেটুকু হয়েছিল তাও ভেঙে চুরে শেষ। একদম দেখতে পেয়েছেন প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট উচ্চতার যে ব্রিজ, সেই ব্রিজ মাত্র কয়েক বছরেই ভেঙে গেল। কেন, তার কারণ খুঁজছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, এখানে দুর্নীতি হয়েছে, যার ফলেই এই ব্রিজ অল্প দিনের মধ্যেই ভেঙে পড়েছে। দুর্নীতি ছিল আমাদের যতটুকু মনে হচ্ছে, কারণ রড ফড ব্যবহার করেনি, এগুলো দেখছেন না ভেঙে সব পড়ে গেছে। মেটেরিয়াল যা আছে সেইভাবে, কোনো রড দেখতে পাচ্ছেন, শুধু কিছুই নেই, রড বলে কোনো বস্তু লাগানো নেই। আমরা বলেছিলাম যে ওই সাইডে করে দেবে, কিন্তু না, এরা কোনো শোনাই নেই। কোথায় শুনছি আমি? দুর্নীতি না হলে কি এরকম ভাবে কাজ হয়? কত টাকার এটা স্কিম ছিল বলো দেখি? এটা খালি টাকা লুটে নিয়ে চলে গেছে। এলাকায় কম করে 25টি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। নদী পাড়েও মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। অভিযোগ, ভুল নির্মাণ কাজের জন্যই এই দুরবস্থা। বদলে গিয়েছে নদীর পথই। এই ব্রিজটি সঠিকভাবে যদি নির্মাণ করা হতো, তাহলে কি নদী তার গতিপথ বা নাব্যতা বদলাতো? নদীর যে স্বাভাবিক যে গতিপথ, সেই গতিপথে জল না বেয়ে একদম পাশ দিয়ে বয়ে চলেছে নদী, এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে যে নদী পাড়, সেই পাড়গুলোতে ইতিমধ্যে ভাঙন দেখা গিয়েছে। ঠিকাদার সংস্থা তৎকালীন প্রশাসনের ভুল সিদ্ধান্তের মাশুল গুনতে হচ্ছে, অভিযোগ স্থানীয়দের। তৃণমূল আমলে বারবার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়। এমনকি স্থানীয়রা পথ অবরোধও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা শুধু ব্যবসা করতো আর কি, সবসময় সব কিছুতে কাটমানির একটা ব্যবস্থা করে রাখতো নিজেদের জন্য আর কি। ওই পরিকল্পনাটা যদি ঠিকঠাক থাকতো আর কি, আর সবসময় টাকার ধান্দা যদি না থাকতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না আর কি। বদলে গিয়েছে সরকার, তাদের দুর্ভোগের ছবিটাও তাহলে এবার বদলাক, দাবি গ্রামবাসীদের। দিন বদলের অপেক্ষায় তারা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। কাজের শুরু আছে কিন্তু শেষ নেই। তৃণমূল জামানায় এমন অভিযোগ ভুরি ভুরি রয়েছে। জানেন কি, 10 বছরে একটা সেতু পর্যন্ত তৈরি করা যায় না।
পুরুলিয়ার মানুষ কিন্তু সেটা খুব ভালো মতন করে বোঝেন, কারণ তারা দেখেছেন 10 বছর ধরে কিভাবে তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। শুরু হয়েছিল 2016 সালে, আর আজ 2026, মাঝে 10টা বছর বেরিয়ে গেল, অথচ এই কাটাবেড়ার ব্রিজ এখনো সম্পূর্ণ হলো না। অনেক আন্দোলন করার পরেও আমরা কেবলমাত্র আমরা প্রতিশ্রুতি পেয়েছি, বিনিময়ে কোনো কাজ পাইনি। আমরা এখানে সামনে যে নিদর্শন দেখতে পাচ্ছেন, 1 বছর দ্রুত গতিতে কাজ চলা পরেই মাঝপথে সেতুর কাজ থমকে যায়। তারপর আমরা বিভিন্ন জায়গাতে দরবার করেছি, কিন্তু কোথাও কোনো আর সুরা হয়নি। পুরুলিয়া 1 নম্বর ব্লক ও আরশা ব্লকের মাঝ দিয়ে চলে গেছে কাঁসাই নদী। সেখানে একটি পাকা সেতুর দাবি বহুদিনের, কিন্তু বাসিন্দারা পেলেন কি? কিছুই না। 2016 সালে নদীর ওপর একটি সেতু তৈরির সিদ্ধান্ত নেয় তৎকালীন তৃণমূল সরকার। সেতুর জন্য 9 কোটি 24 লক্ষ টাকা বরাদ্দও হয়েছিল। নদীর পাড়ে পিলার তৈরি শুরু হওয়ার পরই কাজ বন্ধ হয়ে যায়। 10 বছর পরও হাল এক, সেতুর কাজ আর এগোয়নি। যেহেতু আমাদেরকে যাতায়াত করতে হবে, তাহলে এই জন্য আমরা নিজেদের জীবন জীবিকার স্বার্থে আমরা এখানে স্বেচ্ছাশ্রমে আমরা এই বাঁশের সাঁকোটা তৈরি করি। এটাতে আমাদের ঝুঁকিপূর্ণ হলো, কিন্তু কোনো উপায় নেই। সমস্যার সমাধান দুরস্ত, কোনোদিন কানেই তোলেনি তৎকালীন তৃণমূল সরকার। অভিযোগের পাহাড় এলাকায়। রাজ্যে পালা বদলের পর এখন নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী। ইতিমধ্যে বিধায়ক জলধর মাহাতো বিষয়টি নিয়ে তৎপর। আমি এই বিষয়ে পিডব্লিউডির যে মন্ত্রী, ওনার সাথে দেখা করেছি। বাঁশের সেতু দিয়ে মানুষ পারাপার করছে জীবনের রিস্ক দিয়ে, সেই ছবি সমেত আমি দেখাইছি মন্ত্রীকে। মন্ত্রী আমাকে বলেছে যে যত তাড়াতাড়ি পারে এই বর্ষাটার পরে হয়তো উনি ভিজিট টিম পাঠাবে। আমাকে বলেছে যত তাড়াতাড়ি পারি আমি এইটার বিষয়ে দেখছি। এই এলাকার 3-4টি গ্রামের বাসিন্দারা আশায় বুক বেঁধেছে। কতদিনে কাজ শুরু হয় সেটাই এখন দেখার। এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুর্বাচটি খালের হাল দেখছেন। সেতু বাঁচাতে এখন জোর কদমে চলছে পানা সরানোর কাজ। আর উপায় বাকি, এতদিন কিছুই হয়নি। তৃণমূল জামানায় খাল পরিষ্কারে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ। এখন কজবের একদিক কচুরি পানায় ঠাসা, ফলে জল দ্রুত সাফসুতরা না করা হলে বিপদ আসন্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জল যেখানে জীবন নয় বিপদ, কেশপুরের সিদ্ধেশ্বরী। ভরা বর্ষায় শিয়রে একেবারে সংকট অবস্থা। নদী পেরোনোর বাঁধটুকু পর্যন্ত করে দিতে পারেনি আগের তৃণমূল সরকার। অভিযোগ, আবেদন নিবেদন বহু করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। শুধু বছরের পর বছর সমস্যার পাল্লা ভারী হয়েছে। না হয়েছে রাস্তা, না হয়েছে পোল। এতদিন ছিল শিউলি সাহার, কোন গ্রামে আজ পর্যন্ত শিউলি সাহার ঠিকই পর্যন্ত পাইনি। ভোটের দিনে খালি আসছিল এখানে। এই পোলের উপরে যখন জল, রাস্তা পাট, ওইখানে জল, কোথাও আমাদের কিছুই নেই। এভাবেই চলছে দিনের পর দিন, কিছুই নেই। অথচ অন্তত 1100 জন ভোটার কেশপুর 6 নম্বর অঞ্চলের সিদ্ধেশ্বরী গ্রামে। বাম আমলে সব পঞ্চায়েত থেকেই পোলটা হতো এবং তৃণমূল আমলে প্রথমের দিকে হয়েছিল। এই বছর 5-6 বছর হয়নি। 21-এর পর থেকে আর কোনো নিজেরাই করা হয়েছে। তৃণমূলের ব্যাপারে আবার এই বাঁশ পোলটুকু, এই রকম পোলটুকু নিজের দিকে মানে ভিক্ষা করে, এমনকি নিজের দিকে খরচা দিয়ে করতে হয়। তৃণমূল সরকারের কানে পৌঁছয়নি গ্রামের মানুষের আর্তনাদ। দাবি দাওয়া পূরণ তো দূরের কথা, অভিযোগ উল্টে চোখ রাঙানির মুখে পড়তে হয়েছিল। যখনই বলতাম তখনই সে বলতো যে হচ্ছে যে তোমাদের কি ওইটা ছাড়া আর কোনো কথা নেই? পঞ্চায়েতের সদস্য প্রধান তখন বলতো ওইটা ছাড়া, হ্যাঁ থামিয়ে দিত, চোখ দেখিয়ে থামিয়ে দিত। এই পোলটারও বলছে পোলটা হয়ে গেছে। একটা কাকিমা বলছে যে পোলটা বাগাও না, বলছে পোলটার উপরে শুয়ে পড়ুন, তাহলে পোল বাগানো হয়ে যাবে। এরকম কথা বলছে পঞ্চায়েতের। হ্যাঁ পঞ্চায়েতের কথা দিচ্ছি, সরকার আমাদের মাননীয় শুভেন্দুজির কাছে আমরা এটি পাঠাবো, যাতে করে তাড়াতাড়ি করে এই পোলটি নির্মাণ হয়। ক্ষোভ জমতে জমতে পাহাড়, তারই বিস্ফোরণ এতদিনে ক্যামেরার সামনে। সবার প্রশ্ন একটাই, বর্তমান সরকার কবে তাদের দিকে নজর দেবে? যারা ব্যারাকপুরে থাকেন তাদের জন্য সুখবর। এবার ব্যারাকপুর থেকে বাবুঘাট মেটিয়াবুরুজ পর্যন্ত মিলবে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। পরিবহন মন্ত্রীর এই ঘোষণায় খুশি ব্যারাকপুরবাসী। রোজকার যানজট থেকে মুক্তি পেতে চলেছেন ব্যারাকপুরের মানুষ। ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা, মিলবে মেটিয়াবুরুজ পর্যন্ত। ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শুধু ট্যাক্সি নয়, চলবে দূরপাল্লার ভেসেলও।
জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি চলবে, ওয়াটার ট্যাক্সি আছে। এখান থেকে ধরুন ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। ব্যারাকপুর থেকে প্রত্যেকদিন একটা বড় অংশের মানুষ যাতায়াত করেন ডালহৌসি সহ বিভিন্ন এলাকায়। ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু হলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সময় কমবে বলে মত নিত্যযাত্রীদের। যাতায়াতের সুবিধা হবে, যেটা এটা সময় লাগে সেটা আরও তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। এখানে যেমন বিভিন্ন ছোট ছোট জায়গায় লঞ্চগুলো চলে, দূরে যেতে পারবো, ভালো হবে। যারা কাজে যাবেন তাদেরও ভালো, যারা ঘুরতে যাবে তাদেরও ভালো। থেকে যেটা বড় ব্যাপার আমাদের যেটা টাইম কনজিউমের যেটা ব্যাপার, এখান থেকে আমাদের যে অসুবিধাগুলো হয় কাজের একটা কোনো কোনো সময় গিয়ে আমরা পাই না অনেক কিছু, নেক্সট যে ট্রান্সপোর্টটা থাকে সেই ট্রান্সপোর্টটা আমরা পেতে গেলে অনেকটা সুবিধা বোধ করবো এবং তাড়াতাড়ি জার্নিটা হবে, এটা আমাদের জন্য প্রচণ্ড উপকারী। খুশি যারা যাত্রী তারাও এই ওয়াটার ট্যাক্সি চললে তাদেরও সুবিধা হবে এবং যানজটের মুখ থেকে রেহাই পাবেন, এমনটাই মন্তব্য নিত্যযাত্রীদের। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হুগলির ফুচকা প্রেমীদের মাথায় হাত। ফুচকার টক জলে মিশছে বিপজ্জনক মাত্রায় ইকোলাই আর কলিফর্ম ব্যাকটেরিয়া। খানাকুলের বিধায়কের নির্দেশে ফুচকার টক জলের নমুনা সংগ্রহ করা হয়, আর তাতেই সামনে আসে এই ভয়ঙ্কর তথ্য। ফুচকা নামটা শুনলেই জিভে জল আসে। টক জল দিয়ে ফুচকা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন ফুচকা প্রেমীরা, আর এই টক জলেই লুকিয়ে আছে বিপদ। হুগলির খানাকুলের বিভিন্ন এলাকায় ফুচকা বিক্রেতাদের থেকে জলের নমুনা সংগ্রহ করা হয় বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে। পরীক্ষায় মিলেছে বিপজ্জনক মাত্রায় ইকোলাই ও কলিফর্ম ব্যাকটেরিয়া। যে পরিমাণ ব্যাকটেরিয়া এখানে পাওয়া গেছে, এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে অটোমেটিক, আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, ওনারা একদম পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রথম পেট জ্বালা তো হবেই, সেকেন্ড হচ্ছে ইউরিনের সমস্যা হবে, প্রস্রাবের সমস্যা হবে, আর কিডনিগুলোও নষ্ট হবে, সেই সঙ্গে লিভারটাও যাবে। আপনার শরীরের জন্য এই ব্যাকটেরিয়া কতটা ক্ষতিকারক জানেন কি? মানে কলিফর্ম পাওয়া গেছে। আমরা অ্যাকচুয়ালি পানীয় জলের যে টেস্টগুলো করি তাতে আমাদেরকে কলিফর্ম টেস্ট করতে হয় ব্যাকটেরিয়া টেস্টের জন্য। মানে দু রকমের হয়, একটা টোটাল কলিফর্ম, একটা ফিকাল কলিফর্ম। কলিফর্ম কিন্তু আমাদের ডায়রিয়া, আমাশয়, কলেরা বা গাবুইমুই ভাব, পেটে ব্যথা, এই সমস্ত হেলথ হ্যাজার্ড কিন্তু আমাদের ঘটায় এই কলিফর্ম। ফুচকার জলে ব্যাকটেরিয়া বা ভাইরাল যে ইনফেকশনগুলো হয় সেগুলো সাধারণত অপরিচ্ছন্নতা বা অপরিষ্কারের জন্য হয়ে যায়। বর্ষাকালে বিশেষ করে যখন জল কন্টামিনেশন হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন নালা নর্দমার থেকে জল চলে আসে, সেক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি রয়েছে, সিডেলা রয়েছে, সালমোনেলা টাইফি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশনও হতে পারে। যদিও ফুচকা বিক্রেতাদের দাবি প্রত্যেকদিন পরিষ্কার জলই তাঁরা ব্যবহার করেন। অপরদিকে বিষয়টি সামনে আসার পরেই মাথায় হাত ফুচকা প্রেমীদের। আমরা সব ভাই পরিষ্কার দিচ্ছি, স্কুলে আসতে তো ভালো না দিলে তো সব তো আমাদেরকে বাইর করে দেবে, সব জিনিস গরমই আলু টালু দেখা গেছে যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সংক্রমণ শুধু কেবলমাত্র এই ফুচকার জলই নয়, বিভিন্ন রকম নলকূপের জলেও লুকিয়ে আছে ব্যাকটেরিয়া। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। সুন্দরবন না প্লাস্টিক বন তা ছবি দেখে বোঝার উপায় নেই। গভীর ম্যানগ্রোভে উদ্বেগের ছবি ধরায় পড়ল। রয়্যাল বেঙ্গল টাইগার, তার পায়ের সামনে একটা প্লাস্টিকের বোতল। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন। কথায় বলে যেখানে বাঘের ভয়, কিন্তু এবারে নিজের আস্তানাতেই ভয়ে পেয়ে যাওয়ার কথা রয়্যাল বেঙ্গল টাইগারের। ভয়ের কারণ এই একটাই ছবি। সুন্দরবনের গভীর জঙ্গলে প্লাস্টিকের বোতল দেখে থমকে দাঁড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার। যে দক্ষিণ রায়কে দেখতে দেশ বিদেশের পর্যটক বাংলার বাদাবনে ছুটে আসেন, সেই বাঘ নিজেই কিনা এবার চমকে উঠছে মানুষের ফেলে যাওয়া জিনিস দেখতে পেয়ে। সুন্দরবনের গভীর জঙ্গলে দোবাকি ক্যাম্পের কাছে ম্যানগ্রোভের জঙ্গলের এই ছবিটা কিন্তু বন্যপ্রাণ বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। উদ্বেগের সবচাইতে বড় কারণ অবশ্যই প্লাস্টিক। এর আগেও বিভিন্ন সময় সুন্দরবনে মৃত ডলফিন, কচ্ছপ এবং কুমিরের পেটে ম্যাক্রো ও মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে।
বর্তমানে সুন্দরবনে ভারতে থাকা অংশে প্রায় 105 থেকে 110টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। পরিবেশবিদদের আশঙ্কা, আগামী দিনে যদি বাঘের পেটেও এই প্লাস্টিক চলে যায় তবে বাঘেরও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন প্রশ্ন হলো, সুন্দরবনের এত গভীর জঙ্গলে প্লাস্টিক আসছে কোথা থেকে? উত্তর খুঁজতে গিয়ে আবার চমকে ওঠার পালা। গোসাবা বাজার সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গলে বিদ্যাধরীর জলে ভাসছে লক্ষ লক্ষ প্লাস্টিক। জোয়ার এবং ভাটার টানে যে প্লাস্টিক পৌঁছে যাচ্ছে সুন্দরবনের প্রতিটি কোণায়। প্লাস্টিকটা আসছে কোথা থেকে? দেখুন, আমরা সরাসরি সেই জিনিস আজকে আপনাদেরকে দেখাবো TV9 বাংলার ক্যামেরার মাধ্যমে এক্সক্লুসিভ। দেখুন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্লাস্টিকের স্তূপ, এখানে একটা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে এবং এই প্লাস্টিক সরাসরি জোয়ার ভাটার মাধ্যমে কিন্তু সুন্দরবনের এক দ্বীপ থেকে অন্য দ্বীপ এবং সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে কিন্তু প্রবেশ করছে। সুন্দরবনের অনেক খাঁড়িতেই এভাবে প্লাস্টিকের জঞ্জাল ভাসছে। স্থানীয় মানুষের অভিযোগ, 5,000 টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা থাকলেও গত 10 বছরে ছবিটা বদলাতে পারা যায়নি। 10 বছর ধরে কি চাইছেন আপনি? পরিষ্কার হোক, নতুন সরকার এসছে, যদি পরিষ্কার হয় ভালো হবে। প্লাস্টিকের জলের বোতল, খাবার প্লেট বা যে কোনো যাবতীয় প্লাস্টিকে যা হয়, কোনো কিছু ফেলা আমাদের নিয়ম থাকে না, ফেললেই ফাইন ধরা হয়। সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করতে হবে, অথচ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কোনো পরিকাঠামোই তৈরি হয়নি বলে অভিযোগ, যার ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কার্যত প্লাস্টিকের এক বিশাল ডাস্টবিনে পরিণত হতে চলেছে। প্লাস্টিক বোতল দেখে থমকে যাওয়া বাঘের ছবি কিন্তু বিপদ ঘণ্টিটা বাজিয়ে দিল।